কথায় আছে যে সিংহ কোনো দিনও মাংস ছেড়ে ঘাস খায় না। তাই সিংহ হয়তো অনাহারে মরে যাবে, কিন্তু সে কখনো ঘাস খাবে না। বাট সিংহ যদি নিজেকে অ্যাকর্ডিং টু টাইমস, সময়ের সাথে সাথে নিজেকে না পাল্টায়, সময়ের সাথে সাথে না চেঞ্জ করে নিজেকে, তাহলে কিন্তু সেটা সিংহের জন্যেই ক্ষতি। সলমান খানের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকখানি এক। ডারউইনবাদে বলা হয়েছিল যে অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, যদি তুমি সংগ্রাম না করো তাহলে কিন্তু তোমার অস্তিত্ব থাকবে না। এবং সালমান কিন্তু সংগ্রাম করছেন না। এন্টার সিকান্দারে তিনি কিন্তু সংগ্রাম করেননি। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিকান্দার সিনেমাটাকে নিয়ে এবং তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এবং পার্সোনালি আমি বলতে চাই, আমি সিকান্দার সিনেমাটা কিন্তু FDFSC দেখেছিলাম এবং আমার সিনেমাটা দেখার পরে বেশ কিছু কাজে জড়িয়ে পড়ি এবং কালকেও একটুখানি অসুবিধা হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা বানাতে পারিনি। এবং অন্যদিকে এই ব্যাপারটা মানে ভিডিও বানানোর এই যে এন্টায়ার ব্যাপারটা, এটাকে আমি চাই যে একটুখানি সময় দিয়েই করতে। আমার এরকম তো কোনো তাড়া নেই যে আমাকে সবার প্রথমে করতে হবে এবং আমার রিভিউ দেখে লোকে দেখতে যাবে সিনেমাটা, সেরকম কোনো ব্যাপার না। আমার সিনেমাটাকে নিয়ে কথা বলতে আনন্দ হয়, কথা বলতে ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে আমার ভিউজটা, সেই জন্যই আমি কথাগুলো বলি। তো যাই হোক, কাজের কথা আসে যাক। সিকান্দার ইজ ডিরেক্টেড বাই AR মুরগাদাস, যিনি কিন্তু ধিনার মতো সিনেমা বানিয়েছেন, সরকারের মতো সিনেমা বানিয়েছেন। মোস্ট ওয়েল নোন সিনেমা যেটা, সেটা হচ্ছে গজনীর মতো সিনেমা বানিয়েছেন। এছাড়াও অক্ষয় কুমারের সাথে হলিডের মতো সিনেমা কিন্তু তিনি বানিয়েছেন। তার যে স্ট্যান্ডার্ড, সেটা কখনোই সিকান্দার ম্যাচ করতে পারে না। তো প্রথমে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় যে এই সিনেমার অ্যাকশনটা কিন্তু বেশ ভালো হয়েছে। অ্যাকশানের দিক দিয়ে এই সিনেমাটা খুবই ইনোভেটিভ এবং খুবই ওয়েল কোরিওগ্রাফড একটা অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। জেলার সিনেমাতে যারা অ্যাকশন করেছিলেন তাদেরকে মানে সালমানের যে এজটা, সেটাকে মাথায় রেখে তাকে সেরকমই অ্যাকশন দেওয়া হয়েছে এবং সেইটা কিন্তু সালমান কিন্তু খুব ভালো করেওছেন। অন্যদিকে আর একটা যদি পজিটিভ পয়েন্ট হয়, আমার এই সিনেমাটার যে কালার টোনটা, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় খুব সুটেবল মনে হয়েছে এবং বিভিন্ন সময় সিনেমাটা বিভিন্ন টোনাল একটা করে শিফট হয় কালার টোনের দিক থেকে, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। এছাড়া এই সিনেমার মধ্যে পজিটিভ পয়েন্ট বলতে আমার কাছে লিটারেলি আর কিছু নেই। নেগেটিভ পয়েন্টে এবার এক এক করে চলে আসি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সালমান খান কি করছিল গোটা সিনেমা জুড়ে, হোয়াট হি ওয়াজ ডুইং। সালমানকে দেখে খুবই আনফিট মনে হচ্ছিল, খুব লেজি মনে হচ্ছিল, একটা চার্মিং ব্যাপারটা ছিল না কখনোই। একটা সময় যখন ওয়ান্টেড সিনেমাটা এসেছিল, তখন সালমান যেভাবে সে 1-on-1 একটা কনভারসেশন ছিল প্রকাশ রাজের সাথে, তু বহুত উপর জায়গা, ঠিক আছে, তখন সালমান যেভাবে বসেছিল, এখানেও একটা জায়গায় তার এরকম একটা বসার সিন আছে, ঠিক আছে, সেটা কখনোই ওই লেভেলটাকে ম্যাচ করতে পারছে না। ওই যে একটা যে প্রেজেন্স, ওই যে স্ক্রিন প্রেজেন্স, ওইটাকে কিন্তু ম্যাচ করতে পারছে না। কি হয়ে গেছে ভাই। সিনেমার যে প্রথম অ্যাকশন সিনটা, যেটা দিয়ে ইন্ট্রোতে অ্যাকশন হচ্ছে, অ্যাজ আ পিস, অ্যাকশন পিস হিসেবে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং সেখানে কিন্তু আমার ইন্ট্রোটা দেখে কিন্তু সিনেমাটার জন্য বেশ আমি হোপফুল ছিলাম। ঠিক আছে, সিনেমাটা যেভাবে শুরু হয়েছিল সেটার জন্য কিন্তু আমি খুব এনজয় করেছিলাম। কিন্তু তারপর যত সিনেমাটা এগোতে থাকে, এনজয়মেন্টের পারদ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সালমান কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে তিনি ঘুমোচ্ছেন, মানে চোখটা এরকম করে আছে। তারপর একটা মানে বেশ কিছু জায়গায় আমরা যে সঞ্জয়কে দেখছি, সেটা মনেই হচ্ছে না আমার যে সালমান খান ইজ প্লেইং হিমসেলফ। এরকম অনেক জায়গাতেই হয় যে হিরোরা নিজেদেরকেই প্লে করেন। যেমন সিম্বা সিনেমায় যদি আমরা দেখি যে ফার্স্ট হাফটা রণবীর সিং পুরো নিজেকেই প্লে করে গেছেন, কিন্তু সেকেন্ড হাফ থেকে কিন্তু তার যে শিফটটা হলো সেটা কিন্তু নেক্সট লেভেল। এবং অন্যদিকে যদি আমরা জিরো সিনেমাটা দেখি, সেখানে যে ফার্স্ট হাফটা, সেখানে শাহরুখ খান যেরকম লাফাচ্ছে ঝাপাচ্ছে, তারপর আমি সিনেমাটা ভালো খারাপ দিকে বলছি না, সেটা দ্যাট ইজ শাহরুখ খান, হি ওয়াজ প্লেইং হিমসেলফ, তাই না? এখানে এই সিনেমাটার মধ্যে সালমান নিজেকে প্লে করেও কিন্তু এই কিছু আনতে পারেনি এবং যে চরিত্রটা
সালমানের, সেটা যদি সালমানের দোষ নয়, সেটাও খুব ওয়ান ডাইমেনশনাল, মানে কোনো আলাদা আর্ক নেই চরিত্রটার মধ্যে। একটা সিনেমা যখন শুরু হয়, ভালো সিনেমা তখনই হয় যখন একটা ক্যারেক্টার কোনো একটা জিনিসে বিলিভ করতো, তারপরে সিনেমা শেষ হতে হতে তার সেই যে সিস্টেমটা সেইটা পুরোপুরি পাল্টে যেত, বিলিভের যে সিস্টেমটা, বিশ্বাসের যে সিস্টেমটা পুরোটা পাল্টে যেত। সেইটা হচ্ছে একটা সার্কেল কমপ্লিট হওয়া, তাই না? এর ক্ষেত্রে, এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু কখনো সেরকম হয় না, এবং এই সিনেমাটা নিজেকে সেভাবে প্রুভও করতে চায় না। সব সিনেমা তো এরকম নয় যে এরকম করেই ক্যারেক্টার আর্টটা হবে, তবে এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অন্য কিছুই নেই, একটা একমুখী ক্যারেক্টার, তাই ক্যারেক্টারটা কখনোই রিয়েল ফিল হয় না। এবং সালমান যেভাবে ডায়লগ ডেলিভারি করছিলেন, দেখে মনে হচ্ছে এটা পুরো বিগ বসের মতো লাগছে। वहाँ पे मेरे जो फादर थे, उसके बाद जब उनका देहांत हो गया तब मेरा नाम राजा साहब हुआ, অ্যাকচুয়ালি ইটস আ টাইটেল। এইভাবে তো সালমান নিজের জীবনে কথা বলে, তাহলে ওই চরিত্রটা কেনভাবে কথা বলছে? সঞ্জয় কেন কথা বলছে? সালমান বলতে পারে, সঞ্জয় ওয়াই সঞ্জয় ইজ স্পিকিং লাইক দ্যাট। এরপরে যদি নেগেটিভ পয়েন্ট আছে তাহলে হচ্ছে রশ্মিকা মান্দানা। ভাই তুই হিন্দি বলতে পারিস না, তাহলে তুই হিন্দি সিনেমা করিস কেন? কাস্টিং ডিরেক্টররা রশ্মিকার মধ্যে কি পায় এমন যে অভিনেত্রী হিন্দি বলতে পারছেন না, তাকে কেন কাস্ট করা? এছাড়া কোনো নায়িকা নেই যার সাথে সালমানকে ভালো করে মানাতো। এদের দুজনের মধ্যে এজ ডিফারেন্স অলমোস্ট 30 ইয়ার্সের, সেটা পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে স্ক্রিনের মধ্যে। সেটা যতই অ্যাড্রেস করুক, সিনেমার মধ্যে কিন্তু সেটা অ্যাড্রেস করেছে, কিন্তু তারপরেও যে কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করছে না। আর সিনেমাটা কখনোই নিজের একটা যে চিন্তা ভাবনার ওপর না স্টিক থাকতে পারে না। একটা ক্যারেক্টার একরকম বলছে, ফাটকা অন্যরকম, মানে তার পুরো অপোজিট কাজ করে ফেলছে। ইটস টোটালি বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। অন্যদিকে রশ্মিকার চিবিয়ে চিবিয়ে কথা বলা, মানে যেটা দেখে খুবই ইরিটেটিং লাগে। বিড়লা উপাসের অ্যাড ছাড়া কোনো সিনেমাতেই আমি দেখিনি যে রশ্মিকা ভালো করে হিন্দি বলছেন। এবার চলে আসবো পরের নেগেটিভ পয়েন্ট, যেটা হচ্ছে যে বিজিএম এবং মিউজিক। বিজিএম এই সিনেমা সন্তোষ নারায়ণ করেছেন, যিনি কল্কি সিনেমাতে বিজিএম করেছিলেন, কিন্তু এটা সন্তোষ নারায়ণের বিজিএম বলে মনেই হচ্ছে না একবারের জন্য। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা পিস মাথায় কিন্তু থাকবে না, সব মাথা থেকে বেরিয়ে যাবে সিনেমা হল থেকে বেরোনোর পর। একটা পিস মাথায় থাক, একটা জায়গাকে, একটা সিনকেও এলিভেট করতে পারছে না। অনেক সময় কি বিজিএম দ্বারা একটা সিন এলিভেট হয়ে যায়। জওয়ানের যে সিনটা ছিল, জওয়ানের যে ইন্টারভেল ব্লকটা ছিল, কী ছিল? একটা বুড়ো লোক মারছে, আর কিছু ছিল? সেখানে যেরকম বিজিএম দেওয়া ছিল, এবং বিজিএমটা ইটসেলফ একটা স্টোরি বলছে, তাই না? প্রত্যেকটা বিটস যখন এন্ট্রি হচ্ছে তখন মাসি 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 লোক এরকম হতে 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 যখন একদম ওই বেল ট্রিটমেন্টটা দিচ্ছে, তখন যে জওয়ানের যে ইয়েটা সেটা হচ্ছে, মানে অতক্ষণ ধরে কিন্তু অ্যান্টিসিপেট করলে অ্যাকশন হয়ে গেল, তারপরে পিক অ্যাকশনটা কিন্তু হচ্ছে। তো দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অলসো টেলিং আ স্টোরি। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ার্কই করে না, থার্ড ক্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং অন্যদিকে এই সিনেমার যে গান, একটা গানও মাথায় থাকবে না। সিকান্দার নাচে গানটা ইউটিউবে দেখে খুব ভালো লেগেছিলো, শুনছিলাম। সেটা যেভাবে লাস্টে এন্ড হলো, যদি গোটা সিনেমাটাই সে ভালো না হয়, তাহলে শেষের এই পোস্ট ক্রেডিটের জন্য এই গানটা শুনেও কিন্তু মজা আসে না। এবং আরেকটা গান আমার ভালো লেগেছে, সেটা জাস্ট ওই মুখটার পোর্শনটা, যেটা যখন আমি পুরোটা শুনেছি, সেই পুরো গানটা সিনেমাতে নেই, ওইটুকুই আছে, কেন রাখা আমি জানি না। অরিজিৎ সিংয়ের যে গানটা, সেটা একটুখানি মোটামুটি হলেও তাও ভালো লেগেছে। এবং অন্যদিকে এছাড়া একটা গানও ভালো নয়, এবং গানগুলো সিনেমার মধ্যে পরপর এসে যায়, ঠিক আছে? মানে হাফ টাইমের আগে এতগুলো গান হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কেন। এরপর চলে আসি স্ক্রিন প্লেতে। তো স্ক্রিন প্লেটা একটা গ্রিপিং স্ক্রিন প্লে নয়, প্রথম কথা। ডায়লগ সেখানে ভালো করে লেখা নেই। একটা স্ক্রিন প্লে হবে এমন, যেটা মুরগাডো সব সময় করে এসছেন। সিনেমার কোর আইডিয়া ভালো হলেই যে সিনেমাটা স্ক্রিন প্লে ভালো হবে সেটা কিন্তু না। যে খসড়াটা, যে স্ক্রিপ্টটা, সেটাই, তার মধ্যে কোনো দমই নেই। মানে খুবই ফালতু একটা স্ক্রিন প্লে লিখেছে। মানে এটা যে মুরগাদোসের লেখা, এটা দেখেই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? গজনীর যেরকম রাইটিং ছিল, সেটা কতখানি সলিড ছিল, কতখানি ইম্প্যাক্টফুল ছিল, এখানে সেরকম কিছুই নেই। মুরগাদোস সিনেমাটাকে একটা ইমোশনাল নোটে সবসময় শেষ করে থাকেন, এখানে সেসব কিছুই নেই। যদি লাস্টে সিনেমাটা যেভাবে শেষ হয়, ওটাকে যদি ইমোশনাল বলা হয়, আই ডোন্ট থিঙ্ক সো ওটা ইমোশনাল। কারণ এর থেকে অনেক ভালোভাবে সিনেমাটাকে শেষ করা যেত, এবং সিনেমাটা যেন দুম করে শেষ হয়, অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়।
ওই সিনেমাটা আমার মনে ছিল যে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু ফাটকা শেষ হয়ে গেল। বুঝতে পারি না কেন এরকম হলো। এবং অন্যদিকে না কোনো ডায়ালগ বাজি, মানে সালমানের সিনেমাতে কোনো একটা ডায়ালগ মনে নেই, ঠিক আছে। এরপরে যদি আরও একটা নেগেটিভ পয়েন্ট বলি, যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছে, একটা লোককেও দেখে মানে পাতে দেওয়ার যোগ্য মনে হয়নি। শর্মান যোশী কত ভালো অভিনেতা, সে কথা বলছে এমন করে, দেখো তুমি এ যে বাত কর রহে হো না, মানে কীভাবে ডায়ালগ ডেলিভারি করেছে ভাই। এবং অন্যদিকে সত্যরাজ, সে নাকি ভিলেন, মুখটা এরকম হচ্ছে আর তার উল্টো দিকে অন্যরকম ডায়লগ হয়েছে, মুখ একরকম নড়ছে, ডায়লগ বেরোচ্ছে অন্যরকম। মানে সেই লোকটাকে দেখে মানে কী বলিয়েছে কী করেছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। এবং অন্যদিকে যদি পার্শ্বচরিত্রে আমার সত্যি কথা বলতে কারোর কাজ ভালো লেগে থাকে, সে হচ্ছে প্রতীক বব্বর। তার কাজ মোটামুটি ভালো ছিল, ওরকম চরিত্র অনেকবার করেছে। এবং কোথাও না কোথাও আমার মনে হয় ওর হাত পেকে গেছে এরকম চরিত্র করাতে। এছাড়া একটা ব্যাপারও কিন্তু এই সিনেমার জন্য সেভাবে ওয়ার্ক করেনি। এবং সব মিলিয়ে যদি আমার বলতে হয় যে এই সিনেমাটা এটা ইটসেলফ একটা ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, রাধে ফাদের মতো নয়, কিসিকা ভাই কিসিকা জানের মতো নয়, কিন্তু একটা সালমানের স্ট্যান্ডার্ড তো থাকবে। যে ব্যক্তি বজরঙ্গি ভাইজানের মতো সিনেমা দিয়েছে, যে ব্যক্তি সুলতানের মতো সিনেমা দিয়েছে, ইভেন টাইগার জিন্দাহের মতো সিনেমা দিয়েছে, তাহলে সেই ব্যক্তি কেন এরকম সিনেমা বানাচ্ছে? এটা বিয়ন্ড মাই ইমাজিনেশন। দাবাং মানে এন্ট্রি কি, ডায়লগবাজি কি, স্বাগত নেই করোগে হামারা, মানে আলাদাই জোশ পুরো। কিন্তু কেন এরকম হবে? এবং অন্যদিকে যদি আমরা দেখি যে সুলতান, বজরঙ্গি ভাইজান ওগুলো অনেক ভালো সিনেমা, ইভেন জয় হো যেরকম সিনেমা ছিল তার মতো তো হতে পারতো, সেটাও কিন্তু এই সিনেমাটা হয় না। সব মিলিয়ে এই সিনেমাটা তোমরা যদি চাও তাহলে দেখতেই পারো। এবং এই সিনেমাটা এইচডি প্রিন্টও অলরেডি অ্যাভেলেবেল আছে। এত বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছে, সেই সব দিকে মনে হয় এরা বাজেটটা রিকভার করেই নিয়েছে। এবং মাথাটাও খুব খারাপ হয়েছে এইসব দেখলে। তো আই অ্যাম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড আফটার ওয়াচিং সিকান্দার। আমি সালমান খানের এর থেকে অনেক বেশি কিছু আশা করেছিলাম, এবং আমার মনে হয় যে আমার আশা করাটা কি ভুল, কি আশা করবোই না কখনো এরকম করে। যারা অ্যানালাইসিস করে, যারা দর্শক প্রো অডিয়েন্স যারা, তারা অনেক বেশি ভেবে ফেলেছিল যে কি গল্প লুকিয়ে রেখেছে, ভিলেন অন্য কেউ হবে। কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, নাথিং। কোনো টুইস্ট নেই, কোনো টার্ন নেই, গান ভালো নয়, দুটো গানের মধ্যে বেশ গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, বাস কী হলো, গল্পটা লুকিয়ে রেখে কোনো ইম্প্যাক্টই ফেলতে পারলো না এই সিনেমাটার মধ্যে। এবং অন্যদিকে এখানে সালমান খান নিজের কিছু পেটোয়া লোকেদেরকে অভিনয় করিয়ে দিয়েছেন, সেটার কি কারণ আমি জানি না। এবং অন্যদিকে আরেকটা জিনিস যেটা দেখে খারাপ লাগে, যে কাজল আগরওয়ালকে এতদিন পর স্ক্রিনেতে দেখছি, তারপরেও মানে তার চরিত্রটাও খুবই বাজেভাবে লেখা, এবং তার যদিও কিছু করারও ছিল না, ঠিক আছে। সালমান খান রিয়েলি নিডস টু রিথিঙ্ক যে তিনি কি করছেন, আর নাহলে পুরোপুরি রিটায়ার করে যাও, নিজের লেগেসিটাকে বাঁচিয়ে নাও। মানে এটা পুরোপুরি একটা আটার ননসেন্স যদি এভাবেই সিনেমা চলতে থাকে। টাইগার 3-তে তার যেরকম পারফরমেন্স ছিল, ঠিক আছে, সেটা কোথাও না কোথাও তাও ভালো ছিল, সে কিন্তু নিজের দিক থেকে কাজ করেছিল। কিন্তু এই সিনেমাটা কিন্তু কিচ্ছু নেই, তার 1%ও নেই কিন্তু। তো এটাই আর কি, আমার খুবই খারাপ লাগছে সালমান খানের মতো একজন, যাকে ছোটোবেলা থেকে যার সিনেমা দেখে বড় হয়েছি, তাকে এরকম অবস্থায় দেখতে। আর কি বলতে পারি, আমার বার্তা তো সালমানের কাছে গিয়ে পৌঁছাবে না। তবে আমার একটা জিনিস মনে হয় যে প্রত্যেক সপ্তাহে যদি কোনো একটা সুপারস্টার শনি রবিবার অ্যাভেলেবেল হয়ে যায় টিভিতে, ঠিক আছে, সমস্ত হাউস হোল্ডের কাছে, তার কিন্তু অডিয়েন্সের যে পুলিংটা সেটা অনেকটা কিন্তু কমে যায়, এটাও ঠিক। তো চলো, এটাই ছিল আমার সিকান্দারকে নিয়ে বলার। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে সিকান্দার, আর তোমরা কেউ দেখতে যাওয়ার মতো অবস্থায় আছো কিনা সিকান্দার। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।